ওনার জন্মদিনের শুভেচ্ছা দিতে দিতে মনে হয় আমরা মরেই যাব। এত ঠান্ডায় কি দরকার ছিল এখানে পার্টি দেওয়ার? আরে বাড়িতে তো করতে পারতাম। বিনীতা, এই কমপ্লেন করা বন্ধ করো। বাবা শুনলে কি বলবেন? আচ্ছা আচ্ছা, এবার থামো তোমরা, সময় হয়ে গেছে, চলো গিয়ে কেকটা কেটে নিই। হ্যাঁ ফাল্গুন, জাগিয়ে কেক নিয়ে আয়, আর দাদুকেও ডেকে নিস। তাড়াতাড়ি শেষ কর, দাদুকে ডাকতে যাচ্ছি। দাদু, এদিকে একটু আসো। হ্যাঁ, এই লোকা 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 দাদু, দাদু প্রণাম। বেঁচে থাকো বাবা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দাদু। থ্যাংক ইউ মাই সান। এসো বাবা, কেকটা কাটি। আরে এসব করবার কি দরকার ছিল? বাবা, আরে এই বয়সে এসব কি ভালো লাগে বলো? বাবা, জন্মদিনে তো সবাই কেক কাটে, আর এতে বয়সের কি আছে? আরে রণবিজয়, তোমার এত কষ্ট করার কি ছিল? বাচ্চারাই কেকটা নিয়ে আসতো। নো নো, ইটস ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। এক্সকিউজ মি, ভীষণ ঠান্ডা পড়েছে, তোমরা সবাই মিলে এনজয় করো। আমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম করে নিই, একটু আনইজি ফিল করছি। আরে উনি প্রত্যেকবার এই একই নাটক করেন। পরিবারের সাথে 2 মিনিটও মিলেমিশে থাকতে পারে না। এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, ব্যাস অমনি চলে গেলেন। কেমন লাগছে স্যার? আপনার ছেলেরা এত সুন্দর একটা পার্টি দিয়েছে জন্মদিনে। ইটস সো নাইস অফ দেম, তাই না? সব নাটক সুজি। আমাকে ভুলিয়ে ভালিয়ে সবাই প্রপার্টিটা নিজের নামে করতে চাইছে। কিন্তু স্যার, সুজি, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ওদের লোভটা পরিষ্কার দেখতে পাচ্ছি। সবাই যে যার নিজের তালে আছে, কিন্তু ওরা যে এরকম চাইছে না, আমি সেটা কিছুতেই হতে দেব না। সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। মানে ওই দিন আপনি যা বলছিলেন সেটা সত্যি করতে চলেছেন? এটা আমার শেষ সিদ্ধান্ত, সেটা কেউ বদলাতে পারবে না। স্যার বলুন আমাকে কি করতে হবে? এই নাও, এটা কালকে নিউজ পেপারে ছাপিয়ে দেবে। আমাকে এখনই এটা প্রেসে দিতে হবে। থ্যাংক ইউ সুজি, বাই। বাই স্যার। কে কে তুমি? সামনে আসছো না কেন? কে তুমি?
রক্তের ছাপ এখান থেকে শুরু হয়েছে। তার মানে রোহনবাবু এখানে বসেছিলেন যখন ওনার গুলিটা লাগে, আর তারপর হেঁটে এখানে এসেছেন আর নিচে পড়ে গেছেন। দুটো গুলি করা হয়েছে। এটা এখানে কি লেখা রয়েছে? ভি। আঙুলে রক্ত লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে যিনি মরার আগে কিছু লেখার চেষ্টা করেছিলেন। কিন্তু ভি কেন? হয়তো মারা যাওয়ার আগে খুনির নাম লেখার চেষ্টা করেছে। বিবেক, লাশটার খুব ভালোভাবে ছবি তুলে নাও, আর এই ভি এরও ছবি তুলে নাও। আমি ওনার বড় ছেলে। বাবা হঠাৎ করে এভাবে মারা গেলেন, আমার বিশ্বাসই হচ্ছে না। দাদা, তুমি কেঁদো না প্লিজ। স্যার, সারা রাত ধরে আমরা বাবার জন্মদিন পালন করছিলাম, আর হঠাৎ ওনার মৃত্যু কি করে? আমরাও এটাই জানবার চেষ্টা করছি। রোহনবাবু মরার আগে নিচে মেঝেতে রক্ত দিয়ে ভি লিখেছিলেন। হয়তো কিছু বোঝাতে চেয়েছেন। এই ভি খুনির নামের আদ্যক্ষর হতে পারে। হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে কেউ আছে যার নাম ভি দিয়ে শুরু হয়? ভি? স্যার, আমাদের ফ্যামিলি তো কারুর নামেই ভি দিয়ে শুরু হয় না। ইনফ্যাক্ট আমাদের পুরো পরিবারে কারোর নামে ভি দিয়ে শুরু হয় না। পরিবারে কারোর নাম না হলেও তবু মনে করার চেষ্টা করুন। কোনো পরিচিত কেউ হতে পারে, কোনো বন্ধু বা কোনো শত্রু। না স্যার, এরকম তো কিছু আমাদের মনে আসছে না। অভিজিৎ, এই ভি যদি কারোর নামের আদ্যক্ষর না হয়ে থাকে তাহলে আর কি হতে পারে? এখনই তো কিছু বলা খুবই মুশকিল। আচ্ছা, একটা কথা বলুন, এই রোহনবাবু সব থেকে কার ঘনিষ্ঠ ছিলেন? আই মিন, এমন কোনো বিশেষ বন্ধু যার সঙ্গে উনি নিজের সব গোপন কথা বলতেন? স্যার, বাবা তো বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করতেন, আর এমন কেউ বিশেষ নেই যে যার সাথে উনি বেশি দেখা করতেন। হ্যাঁ, কাজের সমস্ত কথা উনি তো সেক্রেটারির সাথেই করতেন। হ্যাঁ স্যার, সুজি বাবা সেক্রেটারি। কাল রাতে ও এখানেই ছিল আমাদের সাথে। বাবার মৃত্যুর আগে ও তো টেন্টের মধ্যেই বাবার সাথে কথা বলছিল। ও হঠাৎ করে বাইরে এলো আর আমাদের সবাইকে বিদায় জানিয়ে শহরের দিকে চলে গেল। আচ্ছা, হঠাৎ করে পার্টি ছেড়ে সুজির শহরে যাওয়ার কি দরকার পড়লো? হ্যাঁ, আমাদের সুজির সঙ্গে দেখা করা উচিত। একদম। এই সুজির ফোন নাম্বার নিয়ে নাও, ডাকো ওকে। আপনাদের কাছে সুজির নাম্বার আছে? আগে হ্যাঁ, 74564898। থ্যাংক ইউ। অভিজিৎ, মাথায় যন্ত্রণা? না না, তেমন কিছু না। ইনফ্যাক্ট এখন তো একেবারেই নেই, আর আমি ট্রিটমেন্টও করাচ্ছি, অ্যান্ড ইটস ওয়ার্কিং। মাথায় কোনো ব্যথা নেই। আচ্ছা, কোথায় করাচ্ছ ট্রিটমেন্ট? আছে একজন ডাক্তার, তুমি ওকে চেনো না, বেশ ভালো ডাক্তার। আচ্ছা, দুটো গুলি লাগবার পর বাঁচবার তো কোনো উপায় ছিল না লোকটার। হ্যাঁ, বেচারার তো গুলি লেগেছে, সেটাও আবার জঙ্গলের মধ্যে। ওখান থেকে হসপিটাল পর্যন্ত পৌঁছানো মুশকিলই ছিল। হসপিটাল যদি পাশেও হতো তাহলেও বাঁচা অসম্ভব ছিল। স্যার, এই ম্যাটের ওপর থেকে যে রক্ত পাওয়া গেছে, ভি এর চিহ্ন আঁকা। এই রক্তটা রোহনেরই। তার মানে ভি এর চিহ্ন এর রক্ত দিয়েই লেখা?
আচ্ছা, খুনি যাওয়ার আগে এই চিহ্নটা এঁকে দিয়ে যায়নি তো রোহনের রক্ত দিয়ে? অভিজিৎ, এই আঙুলের ছাপ রোহনেরই। এর মানে হলো এই ভি এর চিহ্ন রোহনই এঁকেছে। বিয়ের চিহ্ন আমাদের মাথাটা খারাপ করে দিয়েছে। একটা লোক যার দুটো গুলি লেগেছে, সে উঠে গিয়ে ভি কেন লিখতে যাবে? আর ওঠার যদি চেষ্টা করে, সাহায্য চাইবে কারোর কাছে, নিজে উঠে গিয়ে রক্তের মধ্যে আঙ্গুল চুবিয়ে এরকম ভি বানাবে? আমিও সেইটাই বোঝার চেষ্টা করছি। একটা লোককে গুলি লাগার পরই, গুলি লাগা সত্ত্বেও সে নিজেকে 4 ফিট দূরে টেনে নিয়ে গেল আর ম্যাটের উপর ভি আঁকলো। এই কাজের জন্য ওর কত সময় লাগতে পারে? হতে পারে 20-30 সেকেন্ড বা তার থেকে বেশি 1 মিনিট। কাজল, এই লোকটির .45 ক্যালিবারের বন্দুক থেকে গুলি লেগেছে, তাও একদম কাছ থেকে। একটা গুলি পেটে লেগেছে আর দ্বিতীয়টা সোজা বুকে হার্টকে ফুটো করে বেরিয়ে গেছে। কি তুমি কি বলতে চাইছো শালুকে? আমি এইটা বলতে চাইছি বস, যদি গুলি কোনো লোকের বুকের মধ্যে লাগে তাহলে হার্টটাই ফেটে যাবে, লোকটির মৃত্যু সেখানেই হবে। কিন্তু এই লোকটি চেয়ার থেকে উঠেছিল, নিজেকে 4 ফুট দূরে নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে ভি এঁকেছিল আর মরে গেছিল। আরে ভাই, ওর কাছে এত সময় কি করে এলো? শালুকে 100-তে 1 ভাগও চান্স নেই? কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে পারে না গুলি লাগার পরে? বস, তুমি যদি চাও 100-র মধ্যে একটা নয়, 1 কোটির মধ্যে একটা বললে মানতে পারি। বাহ, তার মানে আপনি বলতে চাইছেন যে ভি চিহ্নটা রোহন নিজে আঁকেনি, আর আপনি বলতে চাইছেন যে রক্তে যে আঙুলের চিহ্ন আছে সেটা রোহনেরই। আশ্চর্য, কি বললেন আপনারা দুজন? মাথা ঘুরে গেল। এক্সকিউজ মি, তুমি কেসটাকে সলভ করছো না কঠিন করছো? আরে কি উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে ভাই? আমি তোমাকে বাস্তবটা বলার চেষ্টা করছি আর তুমি বলছো উল্টে যাচ্ছে। আশ্চর্য তো। স্যার, রোহনের সেক্রেটারি সুজি বিউরোতে এসে গেছে। সুজি বিউরোতে চলে গেছে? তুমি একে সামলাও। সুজি, রাইট? হ্যাঁ স্যার, সুজি, রোহন স্যারের সেক্রেটারি। কিন্তু আপনারা আমাকে এখানে কেন রেখেছেন? রোহনের খুনের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার আছে, এই জন্য। ওনার খুনের ব্যাপারে আমাকে? স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তো ওখানে ছিলামও না। হ্যাঁ, ওখানে ছিলেন না ঠিকই, কিন্তু মরার আগে শেষবার উনি আপনার সঙ্গেই কথা বলেছিলেন। কি কথা বলার জন্য তোমাকে ডেকেছিল ওই টেন্টে? কি কথা হয়েছিল? ওই দিন রাতে রোহন স্যার তার জন্মদিনের কেক কাটার পরে আমাকে ওনার নতুন উইলের ব্যাপারে কথা বলার জন্য রেখেছিলেন। নতুন উইল? এ আবার কি ড্রামা? মারা যাওয়ার আগে রোহন নতুন উইল বানিয়েছিল? হ্যাঁ স্যার, ওনার কথা অনুযায়ী ওনার সমস্ত প্রপার্টি চ্যারিটি ট্রাস্টে যাবে। ও, এত সমস্ত প্রপার্টি চ্যারিটির নামে? ওনার সন্তানদের কিছু দেননি? না স্যার, না, ওনাদের একটা টাকাও দিতে চাইতেন না উনি। সেই কারণে উনি রণবিজয়কে বলে এই নতুন উইল বানিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, উনি এত ঘৃণা করতেন নিজের সন্তানদের? কেন, কিছু জানো তুমি? স্যার, উনি ছেলেদেরকে নিয়ে একদম খুশি ছিলেন না। উনি ভাবতেন সবাই শুধু ওনার পয়সাকে ভালোবাসে, কেউ ওনাকে গ্রাহ্যই করে না। স্যার, হয়তো এই উইলের কারণেই ওনাকে খুন হতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা সুজি, রোহনের বাড়ির লোক কি এই ব্যাপারে কিছু জানতো যে নতুন উইল করা হয়েছে? না স্যার, একদম না। রোহন স্যার আমাকে টেন্টে ডেকে লুকিয়ে এই কথাটা বলেছিলেন। উনি চাইতেন এই সম্পত্তির ব্যাপারটা আমি নিউজ পেপারে ছাপিয়ে দিই, যাতে সবাই খবর কাগজ থেকেই জানতে পারে যে কেউ কোনো টাকা পাচ্ছে না। তারপর আমি নিউজ পেপারের অফিসে চলে যাই আর মাঝ রাস্তাতেই খবর পাই যে রোহন স্যার মারা গেছেন। তারপর আমি ফিরে আসি। এমনটাও তো হতে পারে যে যে কোনো ভাবে এই উইলটার ব্যাপারে ওনার পরিবারের কেউ জানতে পেরেছিল আগে থেকে। হ্যাঁ না স্যার, না, এরকম হতেই পারে না। কারণ এই উইলের ব্যাপারে রোহন স্যার ছাড়া আর দুজন লোক জানতো, এক আমি আর একজন ওনার লয়ার রণবিজয়। রণবিজয়? স্যার, যদি এই নতুন উইলটা রণবিজয়ের কাছে থাকে তাহলে ওরও প্রাণ সংশয় স্যার। হ্যাঁ, এই রোহনের বাড়ির লোক তো যে কোনো কিছু করতে পারে ওই নতুন উইলটা পাওয়ার জন্য। সাবধানে থেকো বিবেক, রণবিজয়ের প্রাণ সংশয় রয়েছে, খুনি ভিতরেও থাকতে পারে।
স্যার ঘর তো তছনছ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই নতুন উইল খুঁজতে এসেছিল। রণবিজয়, স্যার আমাকে মারবেন না স্যার। স্যার তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার। কিন্তু তুমি এখানে আলমারির মধ্যে কি করছিলে? হ্যাঁ স্যার, আমার আসার আগে কয়েকজন লোক এখানে এসেছিল স্যার, তারা নতুন উইলের কাগজপত্র খুঁজছিল স্যার। আচ্ছা, তারপর? স্যার যেই ওরা আমাকে দেখলো তারপরেই আমাকে গুলি চালিয়ে দিল স্যার। স্যার আমি কোনো মতে বেঁচে এই আলমারিতে লুকিয়েছি স্যার। তুমি ওই লোকগুলোকে দেখেছো তো? চিনতে পারবে? না স্যার, আমি কাউকে দেখিনি, সবাই মুখোশ পড়েছিল স্যার। স্যার আমার মনে হয় এই সমস্ত কিছুর পেছনে রোহনবাবুর পরিবারের কোনো লোকের হাত আছে। আচ্ছা, এমনটা তোমার কেন মনে হয়? স্যার রোহনবাবুর নতুন উইলের কাগজপত্রে অন্য কারোর কি লাভ হবে? তো পেপারস কি ওরা পেয়েছে? না স্যার, ওগুলো আমি অন্য কোথাও লুকিয়ে রেখেছি। ভেরি গুড। আচ্ছা, তুমি মুখ দেখতে পাওনি, তবু অন্য কোনো বিষয় তাদের সম্পর্কে মনে আছে? আমি না, ওদের হাতে হাতঘড়ি, কোনো চেন বা একে অপরকে নাম ধরে ডাকছিল, এমন কিছু? হ্যাঁ স্যার। স্যার ওদের মধ্যে কোনো একজনের ডান হাতে একটা ট্যাটু ছিল। ট্যাটু? কিরকম ট্যাটু? কি মানে কি আঁকা ছিল? স্যার চামচিকে ট্যাটু। চামচিকে? দেখতে হবে রোহনের ফ্যামিলিতে এমন কে আছে যার চামচিকে এত পছন্দ। হ্যাঁ মায়া, এখনই এখনই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে? ঠিক আছে, তাহলে আমি আমি আসছি। হ্যাঁ, আমি ভিতরে আসতে পারি ডাক্তারবাবু? আরে অভিজিৎ, প্লিজ কাম, হ্যাভ এ সিট। এখন কেমন আছো অভিজিৎ? এখন তো একদম ঠিক হয়ে গেছি ডাক্তারবাবু। মনে হয় আমার মাথা ব্যথা একেবারে গায়েব। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে ওষুধের থেকে বেশি নিজের ডাক্তারের উপর বিশ্বাস রাখতে হয়। এখন যখন তোমার মাথা ধরা সেরেই গেছে, তখন তোমাকে আমি নতুন ওষুধ দিয়ে দিচ্ছি, যাতে এই যন্ত্রণাটা আবার না আসতে পারে। হ্যালো মায়া, অভিজিতের ওষুধটা নিয়ে চলে এসো। ডাক্তারবাবু, এই পুরনো যে ওষুধগুলো, এগুলো তো একেবারে ঠিকঠাক কাজ করছিল, তো নতুন ওষুধ কি খুব দরকার? অভিজিৎ, আমার উপর বিশ্বাস রাখো, আগের যত ওষুধ আছে সব বন্ধ করে দাও, আর কাল থেকে এই নতুন ওষুধগুলো নিতে শুরু করো। দিনে 2টো ট্যাবলেট, একটা সকালে একটা রাত্রে। ওকে, তো আমি যাই? ওকে অভিজিৎ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সহজেই মেনে নিল। আমি তো শুনেছিলাম যে খুব একগুঁয়ে মানুষ। আসুন স্যার। স্যার, আপনারা রণবিজয় আর সুজির সাথে দেখা করবেন বলেছিলেন, ওদের কোনো খোঁজ পেলেন? আগে হ্যাঁ, আমরা ওদের সঙ্গে কথা বলেছি আর কিছু জানতেও পেরেছি। আপনারা এটা বলুন যে আপনাদের ফ্যামিলিতে এমন কেউ আছে যার ডান হাতে চামচিকে ছবি আঁকা, ট্যাটু? হ্যাঁ স্যার, আমার ছোট ছেলে ধীরাজের হাতে আছে, কিন্তু এই কেসের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে মিস্টার অজয়, সম্পর্ক আছে। আপনার ছোট ছেলে এখন কোথায়? ডাকুন দেখি ওকে। আসলে বাচ্চারা তো বাড়িতে নেই। বাড়ি নেই? কোথায় গেছে? ওরা জঙ্গলের বাড়িটায় গেছে। ফরেস্টের হাউসে? এই সবে আপনার বাবা রোহনবাবু ওখানে খুন হলেন, আরে ছেলেরা ওখানে কেন গেল? জানি না স্যার। আচ্ছা, একটা কাজ করুন, আপনারা আমাদের ফরেস্ট হাউসের ঠিকানাটা দিন, দেখি চামচিকেওয়ালা হাত ওখানে কি করছে। হ্যালো ডক্টর মায়া। অভিজিৎ এবার সিআইডিতে বেশি দিন আর থাকতে পারবে না। আমি ওকে সেই ওষুধ দিয়েছি যার ফলে সিআইডিতে থাকা ওর মুশকিল হয়ে উঠবে। আর এসিপি জানতে পারবে না তো? এসিপি তো নিজের শুধু কপাল চাপড়াবে, আর কিচ্ছু করতে পারবে না। পুরনো ওষুধ খেয়ে ওর সমস্ত ব্যথা ঠিক হয়ে গিয়েছে, যার ফলে ও আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস করছে। আর নতুন ওষুধ ওর মাথা আবার খারাপ করে ছাড়বে। আর দয়া? দয়া
যখন এসিপি কিছু করতে পারবে না তখন দয়া একা কি করবে? অভিজিতের সিআইডিতে টাইম শেষ। স্যার, এটা সেই জায়গাটা যেখান দিয়ে রোহনবাবুর ফরেস্ট হাউসে যাওয়া যায়। ওই 5 ভাই নিশ্চয়ই এখানেই এসেছে। রাস্তা তো তেমন কিছু চোখে পড়ছে না। অভিজিৎ, এই দেখো রক্ত। তার মানে এখানে কিছু না কিছু ঘটেছে। হাত? স্যার, এ তো ফাল্গুন, রোহনবাবুর নাতি। ফাল্গুন? এত রক্ত? বডিতে বারবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মনে হচ্ছে খুনি ছুরিটা সঙ্গে করে নিয়েই পালিয়ে গেছে। অদ্ভুত বিষয়। যদি 5 ভাই বাড়ি থেকে একসঙ্গে বেরিয়ে থাকে, একজন যদি এখানে হয়, তাহলে বাকি 4 জন এখানেই কোথাও আছে। একটা ভাই যখন খুন হয় তখন বাকি ভাইরা তাকে ফেলে পালায় কি করে? এমনটাও হতে পারে দয়া যে এই কাজ এই 4 ভাইয়ের মধ্যেই কারো একজনের। রক্ত একদম টাটকা মনে হচ্ছে। তার মানে মৃত্যু সদ্য সদ্য ঘটেছে। খুনি নিশ্চয়ই আশেপাশেই কোথাও থেকে থাকবে। পুরো জঙ্গলে তল্লাশি করি। বিবেক, তুমি বডি ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। আমি আবার চেক করলাম, ওনার পরিবারে এমন কেউ নেই যার নাম ভি দিয়ে শুরু হচ্ছে। হতে পারে এই লোকটা ওর পরিবারের কেউ নয়, বরং ওর কোনো বিজনেস রাইভাল। ওনার কোনো বিজনেস রাইভালের নামও ভি দিয়ে শুরু হচ্ছে না। এই দেখো, রোহনবাবুর পৃথিবীর বিভিন্ন পেন্টিং কেনার শখ ছিল, আর ওনার একটা পেন্টিং আছে যার নাম ভি। এটা তো খুব বিখ্যাত ইউরোপিয়ান আর্টিস্টের পেন্টিং। আর এটা রোহনবাবুর বাবা পৃথ্বীবাবু 1952-তে লন্ডনের এক অকশন থেকে কিনেছিলেন। আর এখন এই পেন্টিংটার দাম 30 কোটি টাকা। তার মানে এই পেন্টিংটার মধ্যেই কিছু আছে। আমারও তোই মনে হচ্ছে। আমার মনে হয় এই পেন্টিংয়ে কিছু একটা আছে। আমাদের তাড়াতাড়ি গিয়ে এই পেন্টিংটা দেখতে হবে। কোথায় পেন্টিং? মন্দার কলোনি, রোহনবাবুর পুরনো বাংলোয়। হ্যালো স্যার, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনি কে? আমার নাম সূর্য, এই বাংলোর ম্যানেজার। আপনি এই জায়গার ম্যানেজার কবে থেকে? আমি 3 বছর ধরে রোহনবাবুর জন্য কাজ করছি। মনে হয় রোহনবাবুর পুরনো আর্টিস্টিক জিনিস কালেক্ট করার খুব শখ ছিল। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এমন কোনো পেন্টিং এর ব্যাপারে আপনি জানেন যার নাম ভি? ভি পেন্টিং? আপনারা সেটা সম্পর্কে জানেন? কি এমন আছে এই পেন্টিং এ যে নাম শুনে চমকে উঠলেন? না না, এরকম কোনো ব্যাপার নয় স্যার। ওই ভি পেন্টিংটা এখানেই রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে ওই পেন্টিংটার উপর কারো কোনো ইন্টারেস্ট ছিল না। অমিত, বিক্রম আর রোহনবাবুর সমস্ত নাতি ওই পেন্টিংটাকে খুঁজতে খুঁজতে সবাই এখানে এসেছিল। কি? রোহনবাবুর সব নাতি এই পেন্টিং খুঁজতে এসেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলুন যে ঠিক কি হয়েছিল যখন ওরা এসেছিল? কিছু না স্যার, কিন্তু সবাই কিরকম অদ্ভুতভাবে ওই পেন্টিংটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। বরং ওদের মধ্যে একজন তো পেন্টিংটা নিয়ে যাবে বলেও বলছিল। তো আপনি কি করেছেন? ওটা দিয়ে দিয়েছেন? না না স্যার, এভাবে কি করে দিয়ে দেবো? ওই পেন্টিংটা এখানেই রয়েছে স্যার, আসুন।
আসুন স্যার। স্যার এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ভি পেন্টিং। স্যার এই পেন্টিংটা অনেক পুরনো, ব্রিটিশ যুগ থেকেও আগেকার। আর স্যার এই ঠিক আছে, আমরা এই পেন্টিং নামিয়ে দেখে নিচ্ছি। মৃত্যুর সময় রোহনবাবু এই পেন্টিংটার নামটা কেন লিখে গেল? খুব আশ্চর্যের বিষয় না ফ্রেডি? কারণ হলো রহস্য এর মধ্যেই লুকিয়ে আছে। এ দেখো, এটার কাভারটা ছেঁড়া, তার মানে রহস্য এখানে। এটা তো কোনো গুপ্তধনের নকশা। এটা তো কোনো জঙ্গল বলে মনে হচ্ছে। এই নকশা ওখানকারই। জঙ্গলে গুপ্তধন? আর এই দেখুন, এই যে রাস্তার সামনের দিকে যাচ্ছে, এটা তো রোহনবাবুর প্রপার্টি, ওনার পৈতৃক বাড়ির মনে হয়। তার মানে যতগুলো খুন হচ্ছে সবাই গুপ্তধনের জন্যই হচ্ছে। আরে এই জিনিসটা কি? আরে এটা তো রোহনবাবুর বাবার লেখা চিঠি। রোহনবাবুর নামে। রোহনবাবুর নামে চিঠি? অনেক বছরের পুরনো চিঠি মনে হচ্ছে। এতে পরিষ্কার করে লেখা আছে যে, বাবা রোহন, এই পেন্টিংটা সযত্নে রেখো। এই পেন্টিংটার মধ্যে একটা গুপ্তধনের খোঁজ রাখা রইল। তোমাকে এই গুপ্তধন খুঁজে পেতে হবে, পৃথ্বী। তার মানে যারা যারা এই গুপ্তধনের পেছনে লেগেছে তারা সকলেই ওই রোহনবাবুর পৈতৃক বাড়ির দিকেই গেছে। আরে Oh my God! বিক্রম, 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 কে মারলো? বিক্রম, কি হয়েছে? কে করেছে সব? বল। বিক্রম, তো মারাই গেল। খুনি এখানেই কোথাও আশেপাশে আছে। পালিয়ে গেছে। আর নয়তো এখানে আশেপাশে কোনো জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে আছে। প্রথমে ফাল্গুনের মৃত্যু, তারপর ওর ভাই বিক্রম। কি চলছে এই ফ্যামিলিটায়? হ্যাঁ, সব একে অপরের শত্রু হয়ে গেছে। কিন্তু কেন? ছুরি, এতে রক্তও লেগে আছে। এই ফাল্গুনকে তো ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছিল। আচ্ছা, বিক্রম মারেনি তো ওকে? নিজের ভাইকে খুন, তার মানে বিক্রম ফাল্গুনকে মেরেছে আর অন্য কেউ বিক্রমকে মেরে দিয়েছে। খুব গভীর রহস্য মনে হচ্ছে বস। নিশ্চয়ই কেউ আছে যে এই ভাইদের দিয়ে সবকিছু করাচ্ছে, আর এর রহস্য এই জঙ্গলেই কোথাও লুকিয়ে আছে। স্যার, স্যার রোহনবাবুর যত নাতি রয়েছে একটা গুপ্তধনের পেছনে লেগেছে। ইয়েস স্যার, আমরা গুপ্তধনের নকশা পেয়ে গেছি স্যার। জঙ্গলে ওনার পৈতৃক সম্পত্তি আছে, ওখানেই আছে।
স্যার এটাই হলো ওদের পুরনো বাড়ি স্যার। অভিজিৎ, মারা গেছে। ও মাই গড, একই ছুরি মেরেছে কেউ। স্যার মনে হচ্ছে ওরা এখান থেকে পালিয়ে গেছে, এখানেও কাউকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই ঘরে এমন কিছু লুকিয়ে রাখা আছে যার খোঁজে ওরা সবাই মিলে এখানে চলে এসেছিল। নকশার কোনো পরের সূত্র? এটা ছবিটা এরকম বাঁকানো কেন? ও, এই নকশাটা দেখবে বলেই ছেলেগুলো এখানে এসেছিল। এটা তো জঙ্গলে কোনো ব্রিজের নকশা। আর এটা দেখতে পাচ্ছ, মনে হয় গুপ্তধন এখানেই আছে। সিআইডি? স্যার আমি এই জঙ্গলের গার্ড, আপনাদের ভিতরে আসতে দেখে আমি নিজে থেকে হেল্প করতে চলে এলাম। আগে এটা বলো, এই কিছুক্ষণ আগে, একটু আগেই রোহনের ফ্যামিলির মধ্যে কেউ এখানে এসেছিল কি? হ্যাঁ স্যার, এসেছিল। আচ্ছা, জঙ্গলের আশেপাশে কোনো ব্রিজ আছে নাকি? হ্যাঁ, পাশেই আছে স্যার। আচ্ছা, এটা দেখুন, এই দেওয়ালে যে নকশা আঁকা রয়েছে এরকমই ব্রিজটা? হ্যাঁ এটাই স্যার, 15 বছর আগেই তৈরি হয়েছে। সেটা কি করে হয়? যদি এই নকশাটা 50 বছরের পুরনো হয়ে থাকে, তাহলে 50 বছর আগের নকশায় 15 বছরের ব্রিজ কি করে আসে? তাহলে তো হয় নকশাটা নকল, নাহলে অন্য কোনো ব্রিজ আছে। এই জঙ্গলে এই ব্রিজটা ছাড়া অন্য কোনো ব্রিজ আছে কি? না স্যার, এই একটাই ব্রিজ আছে। ও বিবেক, এর কাছ থেকে এই ব্রিজটায় যাওয়ার রাস্তা ভালো করে বুঝে নাও। আপনি আসতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি সচিন আর কাজলকে জিজ্ঞেস করে নি যে চিঠিটা ওরা ছবির পেছনে পেয়েছিল সেটা যাতে ভালো করে এক্সামিন করে, তাহলে জানা যাবে 50 বছর আগের কি নয়। এই নকশাই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছে দেবে। এই নকশাটা ধরেই তো গেছে ওরা। হ্যাঁ কাজল, নকশার বিষয়ে কিছু জানতে পারলে? নকল? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা ওখানে গিয়েই দেখছি। হ্যাঁ, পরে ফোন করছি তোমায়। এই দেখো, নকশাটা তো নকল দয়া। কি? হ্যাঁ, কাগজটা পুরনো কিন্তু কালিটা নতুন। এটা কেউ ভেবে চিন্তে প্ল্যান করেছে। ভুয়ো গুপ্তধনের লোভ দেখিয়ে সবার জীবন নিয়ে খেলা করছে, এক এক করে খুন করছে। এই ধরনের কাজ তো রোহনের কোনো শত্রুই করতে পারে। এটা এমন কোনো ব্যক্তি যে রোহনের বিষয়ে সবকিছু জানে, খুব কাছের কোনো মানুষ। স্যার, কাজল আর সচিন স্যার রমেশের বাড়িতে গেছে, হয়তো এবার স্যার কিছু জানতে পারা যাবে। দাদা, তোমাকে আমি এবার কিভাবে সান্ত্বনা দেব? আমি তো আমার নিজের বড় ছেলেকে হারিয়েছি, আমার ছেলেকে হারিয়েছি। আমি তোমার দুঃখটাকে খুব ভালো করে বুঝতে পারছি দাদা, কিন্তু বুঝতে পারছি না যে আমাদের বাচ্চাদের পিছনে কে পড়ে আছে আর কেন। কেউ তো নিশ্চয়ই আছে যে আমাদের পরিবারটা শেষ করতে চায়। অভিতাস, কিছু জানা গেল যে খুনিকে? দেখুন, খুনি পর্যন্ত পৌঁছতে হলে আপনাদের সাহায্য চাই। কেমন সাহায্য? আমরা আপনার বাবার সম্বন্ধে কিছু জানতে চাই। ওনার সম্পর্কে কি জানতে চাইছেন আপনারা? ওনার কারুর সাথে শত্রুতা ছিল? যতদূর আমার মনে পড়ছে, আমি কোনোদিনও ওনাকে কারোর সাথে ঝগড়া করতে দেখিনি। হ্যাঁ, আমারও মনে পড়ছে না যে বাবার সাথে কারোর শত্রুতা ছিল। হতে পারে ওনার কোনো পুরনো শত্রু। আচ্ছা, রমেশ কাকা। হ্যাঁ,
রমেশ কাকা? রমেশ কাকা বাবার খুব ভালো বন্ধুদের মধ্যে একজন ছিলেন। আমরা যখন 7-8 বছর বয়সী ছিলাম, বাবার আর রমেশ কাকার মধ্যে একটা ভীষণ গোলমাল হয়েছিল। তখন রমেশ কাকা বাবাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু কিন্তু এই কথার তো অনেক বছর হয়ে গেছে। কোথায় থাকেন তোমার এই রমেশ কাকা? হয়তো আন্ধেরি ওয়েস্টের লিঙ্কিং রোডে থাকেন। আন্ধেরি ওয়েস্ট, লিঙ্কিং রোডে? সবচেয়ে আগে এটা জানতে হবে যে এই শত্রুতার কারণটা ঠিক কি ছিল। দেখুন, আমরা সিআইডি অফিসার, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি রমেশ বাবুর ব্যাপারে। উনি আছেন? উনি তো 32 বছর আগে মারা গেছেন, আর উনি আমার শ্বশুর মশাই ছিলেন। কিন্তু আপনারা কেন জিজ্ঞাসা করছেন? 32 বছর? তাও আপনি একটু মনে করে বলুন তো, উনি কখনো কোনো রোহনের ব্যাপারে কিছু বলেছিলেন? রোহন? ও রোহন, হ্যাঁ, আমার স্বামী আর শ্বশুর মশাই প্রায় ওনার সম্পর্কে আলোচনা করতেন। এটা বলুন যে আপনার শ্বশুর আর রোহনের মধ্যে কি সম্পর্ক, কিভাবে জানতো একে অপরকে? ওনারা একে অপরের শত্রু ছিলেন, কিন্তু এই ব্যাপারটা তো অনেক দিনের। ভারতে যখন ব্রিটিশ শাসন চলছিল তখনকার ব্যাপার। কি হয়েছিল? কি নিয়ে শত্রুতা ছিল? আমার শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন, কিন্তু রোহন বিশ্বাসঘাতকতা করেছিল। ওনার কিছু প্ল্যান চুরি করে ইংরেজদের কাছে পৌঁছে দিয়েছিল কিছু টাকার জন্য, যার জন্য আমার শ্বশুরমশাইয়ের জেল হয়েছিল। ওনার কিছু সঙ্গীও মারা গিয়েছিল। আমার শ্বশুরের উপরে খুব অত্যাচার হয়েছিল জেলে। আপনার স্বামীর সাথে কথা বলতে চাই, ডাকুন ওনাকে। আগে উনিও আর বেঁচে নেই। উই আর রিয়েলি সরি, কিন্তু এই মুহূর্তে আপনার বাড়িতে আছে কি? আগে আমার এক ছেলে আছে। কি করে আপনার ছেলে? ও বিদেশে থাকে। এই দেখুন ওর ছবি, আমান। ও আমান? হ্যাঁ, কেন, কি হয়েছে? আগে না, কিছু না, থ্যাঙ্কস। স্যার, আপনার ফোন বাজছে। হ্যাঁ সচিন, কি ওই লোকটারই ফটো ছিল? মাই গড। ওকে, ঠিক আছে। ওকে ওকে, বাই। কি হলো স্যার? ওই লোকটার খোঁজ পাওয়া গেছে যে এইসব করাচ্ছে। আচ্ছা। প্রথমে আমাদের বাকি ভাইদের আটকাতে হবে একে অপরকে খুন করার হাত থেকে। হ্যাঁ হ্যাঁ, আটকাতে হবে। চলো স্যার, ও যেই হোক না কেন, ও এখানেই কোথাও জঙ্গলের মধ্যে লুকিয়ে এই সমস্ত খুনোখুনি হতে দেখছে স্যার। সেটাই হবে মনে হচ্ছে। অভিজিৎ, কি হয়েছে অভিজিৎ? তুমি ঠিক আছো তো? আমি? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার কি হয়েছে? আই এম অলরাইট। হ্যাঁ, চলো খুঁজি ওদের। অভিজিৎ, আমি তোমার পকেট থেকে এই ফোনটা বের করে সচিনের সঙ্গে কথা বলেছি, আর তুমি টেরই পাওনি। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? আমি দেখেছি তোমায়, কথা বলছিলে তুমি। আমি ডিস্টার্ব করতে চাইনি তোমায়, তাই না? চলো খুঁজি ওদেরকে। ভালো হয়েছে স্যার আপনি এসে গেছেন। ওরা এইখানে আছে মনে হচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, খুন হওয়ার আগেই ওদের থামাতে হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তার ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুপ্তধন পেয়ে গেছি, আমরা কোটিপতি হয়ে গেছি। তাড়াতাড়ি খোল এটাকে, তাড়াতাড়ি খোল। তোরে তো তারা কিস আমার ভাই? বিবেক, তাড়াতাড়ি যাও, ওর পেছন দিক থেকে সাবধানে, ওর হাতে বন্দুক আছে, দেখো ও আবার যেন গুলি না চালিয়ে দেয়। এটা কি করছিস তুই ভাই? পাগল হয়ে গেছিস তুই? এই গুপ্তধন আমার একার নাকি? আমাদের দুজনের তো। গুপ্তধন আমাদের দুজনের নয়, শুধু আমার, বুঝলি? শুধু আমার। ও আমাকে বলেছিল যে তোর উপর বিশ্বাস না করতে। যদি ওর কথা মেনে নিতাম তো আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। কি ফালতু কথা বলছিস? আরে ও আমাকে তোর থেকে সতর্ক থাকতে বলেছিল। তোর থেকে? আরে আমার কাছ থেকে সতর্ক থাকার কি দরকার ভাই? আমি কি তোকে মারতে পারি নাকি? একদম নড়বি না, নিজের জায়গা থেকে নড়বি না তুই। আমি জানতাম তুই সুযোগ পেলে আমাকে ব্ল্যাকমেল করবি, বিশ্বাসঘাতকতা করবি, সেই জন্য আমি কোথাও একটা প্রমাণও ছাড়িনি। আমাদের সব ভাইকে খুন করেছে, আর এবার হলো তোর পালা। ইয়োর টার্ন। বাহ রে বাহ, ভাইদের মধ্যে কি ভালোবাসা! বাহ, তোমাদের দুজনের মধ্যে যে সন্দেহ আর ঘৃণা তৈরি হচ্ছে সেটা একজনই তৈরি করেছে। আপনারা এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে। ওই একটাই লোক যে তোমার দাদুকে খুন করেছে আর তোমাদের ভাইদের লড়াচ্ছে। আর এই গুপ্তধন যার জন্য তোমরা একে অপরকে খুন করছো, এটাও নকল, বুঝলে? কিন্তু সত্যিটা হলো এটাই যে গুপ্তধন তো আমরা পেয়ে গেছি। কোনো গুপ্তধন কিছু নয়, ভুলভাল কথা সব। কিছু নেই বাক্সের ভেতরে। আর এই সব কিছুর পেছনে যে আছে সে এখানেই আছে, আমাদের মধ্যে। তুমি যেখানেই থাকো না কেন, আমরা জানি তুমি অমিত আর ধীরাজকে প্রাণে মারতে চাইছো, কিন্তু আমরা এটা হতে দেব না। যদি সাহস থাকে আমাদের আটকে দেখাও। না ইন্সপেক্টর, আপনি ওদের এমনি নিয়ে যেতে পারবেন না। কি রণবিজয়? এদের দুজনকে মরতে হবে। তুমি দাদুকে মেরেছো? হ্যাঁ আমি মেরেছি, আর আমি তোমাদেরকেও ছাড়বো না। তুই আমাদের ভাইদেরকেও মেরে দিলি। কি ক্ষতি করেছিল ওরা তোর? বিশ্বাসঘাতক। বন্দুক আমার কাছেও আছে, তুই বাঁচতে পারবি না। মেরে ফেলবো তোকে আমি। বন্দুক দেখাচ্ছিস? হ্যাঁ, বন্দুক দেখাচ্ছিস আমায়? এই বন্দুক দেখাচ্ছিস? হ্যাঁ, বন্দুক দেখাচ্ছিস তুই আমায়? বন্দুক দেখাচ্ছিস তুই? বন্দুক দেখাচ্ছিস? পাগল হয়ে গেছো নাকি? দাঁড়াও, কি করছো তুমি? ওই বেচারি তো মরে যেত। মিস্টার রণবিজয় ওরফে আমন, আজ আপনি কিছু বলতে চান কি? এ আর কি বলবে? রোহনকে খুন করে ওর পরিবারের সবাইকে
একে অপরের শত্রু বানিয়ে ছেড়েছে। হ্যাঁ, এটা করে আমি আমার ঠাকুরদার বদলাটা পূর্ণ করেছি। আমার ঠাকুরদাকে ফাঁসিয়েছিল ওরা। আমি ধীরে ধীরে রোহনের মনে ওর ছেলেদের বিরুদ্ধে সন্দেহ তৈরি করেছিলাম, আর ও আমার কথা বিশ্বাস করেছিল। তুমি ভেবেছিলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে, তাই না? হ্যাঁ, আমার মনে হয়েছিল ও এরকমই করবে, কিন্তু ওই নির্বোধ লোকটা আমার সমস্ত কাজে জল ঢেলে দিল। ওই লোকটা সমস্ত সম্পত্তি আমারই হাত দিয়ে একটা ট্রাস্টের হাতে দিয়ে দিল। আর ওনাকে মেরে ওনার আঙুল দিয়ে এই ভি চিহ্নটা বানিয়ে ওই গুপ্তধনের নাটক বানিয়েছিস তুই। ধীরাজকে তুমি কিভাবে ফাঁসালে? আমি ওকে গুপ্তধনের রাস্তা বলে দেওয়ার কথা দিয়েছিলাম, যদিও নিজের ভাইদের একে অন্যের হাতে শেষ করে দিতে পারে তবে। ব্যাস, বাকি ওনার লোভ ওদের জীবনই নিয়ে নিল। লজ্জা পাওয়া উচিত তোমার। তুমি একজন উকিল, বুঝলে? তোমার যদি ঠাকুরদার হয়ে প্রতিশোধ নেওয়ার ছিল তাহলে আইনের সাহায্য নিতে, কিন্তু তা করোনি। প্রতিশোধের আগুন আর লোভে তুমি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলে। চারজন নিরীহ লোককে খুন করিয়েছ তুমি। এবার যতই ওকালতি করো না কেন, পৃথিবীর কোনো আদালতই আর তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবে না। নিয়ে যাও একে বিবেক। স্যার, স্যার, স্যার প্লিজ, স্যার, স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার। কি ব্যাপার স্যার? খুনি ধরা পড়লো তবু আপনি বিব্রত মনে হচ্ছে? হ্যাঁ দয়া, আমার এই অবস্থার জন্য অভিজিৎ দায়ী। আমি তো বুঝে উঠতে পারছি না যে ওর সঙ্গে কি হচ্ছে। তুমি চুপ করে আছো কেন দয়া? স্যার ওই কি কি কিছু লুকোচ্ছ তুমি আমার কাছে? কি? স্যার, অভিজিৎ গত কয়েকদিন ধরে বেশ অন্যরকম মনে হচ্ছে স্যার। আমি ওর এইরকমটা আগেও কয়েকবার দেখেছি। গতবারে স্যার একটা ক্রাইম স্পটে স্যার ও গ্লাভস না পরেই লাশের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। সেটাই তো বুঝে উঠতে পারছি না ও কেন এরকম করছে। জানি না স্যার, তবে এসব তখন থেকেই হচ্ছে যখন ওর মাথায় চোট লেগেছিল। তুমি জিজ্ঞেস করেছো ওকে? অনেকবার জিজ্ঞাসা করে দেখেছি স্যার, কিন্তু এ ব্যাপারে কোনো কথাই বলতে চায় না ও স্যার। অভিজিৎ, এতগুলো ওষুধ কিসের জন্য? মাথা ব্যথার ওষুধ এগুলো। দেখো দয়া, আমাদের এই লাইনে একটা ছোট্ট ভুলও খুব বিপজ্জনক হতে পারে। আজ তো সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমাকেই কিছু করতে হবে। কি আপনি কি করতে চাইছেন স্যার? জানি না। সিআইডিতে এই ধরনের ভুল শুধুমাত্র একবারই ক্ষমা করা হয়, বারবার নয়। যদি এরকমই চলতে থাকে তো তাহলে স্যার অভিজিৎকে সিআইডি ছাড়িয়ে দেবেন? হ্যাঁ দয়া, বের করে দেবো অভিজিৎকে আমি। কিন্তু স্যার অভিজিৎ অভিজিৎ শুধু তোমার বন্ধুই নয়, সিআইডির একজন সিনিয়র অফিসার, আর আমিও ওকে পছন্দ করি। কিন্তু ওর ভুলের জন্য তো আমি আর সবার প্রাণ বিপদে ফেলতে পারি না। আর তাছাড়াও অভিজিৎ এখন সিআইডির জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।